এরপর আব্দুল রহমান গানের মাধুর্যে ডুব দিয়ে শুরু করলো এই মেঘলা দিনে। গানের এই আনন্দধারায় সবাই একমনে মেতে উঠল, কিন্তু কিছুক্ষণ পর অক্ষরে এসে থমকে গেল খেলা। তখন কারণ দৃষ্টি মীরার দিকে নিবদ্ধ রেখে সুরে ভাসালো, তুমি আর তো কারো নয়, শুধু আমার। গানটির উদ্দেশ্য করে যে মীরার জন্য তা অনায়াসে বুঝে গেল মীরা, তাই মনে মনে অল্প কিছুটা আনন্দিত হলো। এক সময় যখন আবার তয়ের পালা এলো, মীরার বাবা মমতাজের দিকে তাকিয়ে সুর তুলল। কারণ মনে মনে ভাবলো, বাবা একদম সঠিক সময়ে সঠিক গানটা ধরলেন, এই গানটা কেবল তোমার জন্য বেগম। তারপর মীরার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। মাহিমা তাচ্ছিল্যে সহিত আপন মনে বলল, এদিকে ভাইয়া আপুকে চোখে চোখে লাইন মারছে, অন্যদিকে আব্বু আম্মুর সঙ্গে প্রেমে মগ্ন, আর আমি গরুর মতো তাকিয়ে তাকিয়ে সবার প্রেম দেখছি। একাধিক রাউন্ড শেষে মাহিমাদের গানের পালা এলো। মাহিমা নরম গলায় বলল, ভাইয়া আমার মাথায় আর কোনো গান আসছে না এখন। আব্দুল রহমান হেসে বলল, আমারও গান ভান্ডার খালি হয়ে গেছে। মমতাজ ঈশা হাসি দিয়ে বলল, আমার সাথে খেলতে এসো তাহলে আবার এই কয়টা গানই ডিব্বা দিয়ে। এবার বলো বলো। মাহিমা চিন্তিতভাবে বলেন, ভাইয়া আপনি আমার শেষ ভরসা। কিন্তু কারানের কানে যেন কিছুই প্রবেশ করছে না, সে স্থির দৃষ্টিতে কোথাও যেন তাকিয়ে আছে। মীরা বিচলিত হয়ে মনে মনে ভাবল, কোথায় হারিয়ে গেল ও, কি দেখছে এত মন দিয়ে। হঠাৎ মীরা চোখে বলল, শাড়ি পরার কারণে তার কোমরে কিছুটা অংশ উন্মুক্ত হয়ে রয়েছে, আর কারানের একাগ্রভাবে সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা ফুঁসতে ফুঁসতে মনে বলল, শয়তান কোথাকার। তারপর দ্রুত শাড়ির আঁচল টেনে কোমরে উন্মুক্ত অংশটি ঢেকে ফেলল। কারণ তখন আর হেসে চোখ ঘুরে নিল অন্যদিকে। মাহিমা চিন্তিত স্বরে বলল, ভাইয়া কি হলো, আমরা তো হেরে যাব। কারণ ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, ও হ্যাঁ, শেষ লেটারটা কি ছিল আই দিয়ে ভাইয়া। কারণ তখন মীরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গাইতে শুরু করলো, আই মিন লাভ। মীরা গানের অর্থ বুঝে দাঁত চিপে কেটে মনে মনে বলল, অসভ্য একটা, এখনই এই গান গাওয়া দরকার ছিল ওর। কিছুক্ষণ পর যখন আহা দিয়ে মীরাদের দলে পালা এলো, মীরা শুরু করলো, আই লাভ ইট। কারানের গানে প্রতিক্রিয়া হালকা হাসি দিয়ে বিড়বিড়িয়ে বলল, ওকে বেবি, আই উইল কল ইউ সেনরিতা। অবশেষে ক দিয়ে গান গাওয়ার পালা আসে কারানের দলে। মাহিমা মাথা চুলকাতে চুলকাতে বলো, কাজ সেরেছে, আর তো কিছু মাথায় আসছে না। আব্দুল রহমান অসহায় কণ্ঠে বলে উঠল, আবার ক শেষে এবার। মহিমা অনুনয় করে বলল, ভাইয়া কিছু একটা করুন, নইলে সত্যি সত্যি হারাতে হবে। কারণ হেসে বলো, তাহলে হেরে গেছি। সত্যি বলতে আর কোনো গান মনে পড়ছে না। এবার মীরা উত্তেজিত হয়ে উঠে বলল, ও তাহলে শিওর কারণ চৌধুরী হার মানবে। আমি 5 পর্যন্ত গুনছি, এর মধ্যে গান গাইতে না পারলে আপনাদের দল সত্যি সত্যি হারবে। মীরা গুনতে শুরু করলো, 1 2 3 4 5, শেষ, হুররে। তারপর সে মায়ের কপালে আলতো করে চুমু খেয়ে বিজয়ের স্বরে বলে ওঠে, ওয়ান মা, আমরা জিতে গেলাম। মমতা শেষে বলো, তোমরা 3 জন মিলেও পারলে না, দেখেছো মা মেয়ের কামাল। এই বলে তিনি মীরার হাতে সশব্দ তালি দিল। মাহিমা বিরক্ত স্বরে বলল, ধুর, কিছু হলো ভাইয়া, পরের বার থেকে আমি গানের লিস্ট বানিয়ে নিয়ে আসবো কেমন। মাহিমা কথা শুনে সবাই হাসতে লাগলো। মীরা এক ভুরু উঁচু করে গর্বিত ভঙ্গিতে কারানের দিকে তাকালো। তার চোখে স্পষ্ট বার্তা, সে জিতে গেছে। কারণ হেসে মনে মনে বলল, এটা চেয়েছিলাম মীরা, তোমার এই অমূল্য হাসিটা দেখার জন্য হেরে গেছি আমি। পরাজিত হলেও তোমার বিজয়ে আনন্দ সন্তুষ্ট। রাতের খাবার শেষে সবাই যে যার ঘরে শুতে চলে গেল। মীরা বিছানায় গুছিয়ে শুয়ে পড়তে কারণ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। মীরা বিস্ময় বলল, এটা কি করছেন আপনি? কারণ হেসে বলল, আর কি, ঘুমাতে এসেছি। ঘুমাতে আসুন, তাতে আপত্তি নেই, কিন্তু এভাবে ধরে রেখেছেন কেন, ছাড়ুন তো। কারণ শিশুর মতো গলা করে বলল, এমন করছো কেন বউ? শুধু জড়িয়ে ধরে চুপচাপ ঘুমাবো, প্রমিস, আর কিচ্ছু করব না। মীরা ভুরু কুচকে বলল, ওয়েট ওয়েট, আপনি বলেছেন কে দিয়ে কোনো গান মনে না, তাই না?
কারণ যে আসল সত্যটা লুকিয়েছিল সেটি ধরা পড়তে মিনমিন করে বলল, তখন তো মনে ছিল না। মীরা সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ও সত্যি তো নয় তো কি? তুমি কি মনে করো আমি পারলে তোমাকে জিততে দিতাম? এসব কথা বাদ দাও, আগে বলো তুমি আমাকে গালাগাল করছো কেন? কারণ গায়ে পড়া অভিমান মেশানো ভঙ্গিতে বলল, তার চোখের গভীর প্রশ্রয় ফুটে ওঠে। মীরা অবিশ্বাসে ভুরু কুঁচকে বলল, কখন? খেলার সময় তুমি আমাকে শয়তান বলছিলে, কেন বললে? আপনাকে? এটা কে বলল? আর কে বলবে? আমি নিজেই শুনেছি। কি? কিন্তু আমি তো মনে মনে বলছি। হ্যাঁ, মনে মনে তো, জোরে বললে তো আমি শুনে ফেলছি। আর হ্যাঁ, তুমি বিড়বিড় করেছ। মীরা একটু হেসে বলো, তো কি হয়েছে? বলেছি। আপনি কেন অমনভাবে তাকিয়েছিলেন? কারণ দুষ্ট হাসি দিয়ে বলল, আমার বউ আমি দেখব, তোমার কি? আমি চাইলে আমার বউয়ের পুরো শাড়ি মীরা চোখ রাঙানি বাক্যটা থামিয়ে দিল। কারণ গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলল, আই মিন খুশি। হ্যাঁ খুশি। ধুর, আর ঘোলানো যাচ্ছে না। যেতে কেন বউ? মীরা বিরক্ত স্বরে বলো, আমি ঘুরবো, ছাড়ুন আমাকে। কারণ আরও শক্ত করে জড়িয়ে ধরে বলো, ওকে ঘুরাও। মীরা বিরক্ত হয়ে কারানের হাত জড়িয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। এমন করলে আমি এবার সত্যি সত্যি সোফায় গিয়ে ঘুমাবো। কারণ একটু নরম স্বরে বলল, হয়েছে হয়েছে, এসো ঘুমাও। আর হ্যাঁ, গুড নাইট সেনোরিতা। এ কথা বলে সে হেসে পাশে ফিরে শুয়ে পড়ল। মীরা কারানের নাকানি চুবানি অবস্থা দেখে মৃদু হাসল এবং আরেক পাশে গিয়ে শুয়ে পড়ল। পরবর্তী দিন অপরাহ্নের কারণ সবাইকে নিয়ে শহরের বাইরে একটা বিশেষ স্থানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাহিমা একরাশ আনন্দে উৎফুল্ল, তবে মীরার মনে আবারও গভীর বিষাদের ছায়া নেমে আসে। কারণ অমিত ভালোবাসা সত্ত্বেও অতীতের যন্ত্রণাগুলো যেন একটু মুছে যাচ্ছে না। মীরা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে কারণের বাসের সামনে সিটে বসে। পিছনের সিটে বসে মাহিমা, আব্দুল রহমান এবং মমতাজ। গাড়ির ভেতরে এসি থাকলেও মমতাজের প্রস্তাবে এসি বন্ধ রেখে জানালাটি খোলা রাখা হয়। বাইরের স্নিগ্ধ সমীর গাড়ির ভেতরে প্রবাহিত হতে থাকে। কারণ হেসে মাহিমাকে প্রশ্ন করে, ইলিজা কোথায় যেতে চাও বলো? ভাইয়া আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানে উড়ে উড়ে চলে যাব বলে হাসতে থাকে মাহিমা। তাহলে আজকে তোমাকে আমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে চলি বলে মীরা সিট বেল্ট ঠিক করতে মাথা বাড়ায়। মীরা মুখ ভর্তি বিরক্ত নিয়ে বলে, আমি নিজেই আটকাতে পারবো। কারণ নিজের সিটে ফিরে গিয়ে মনে মনে বলে, আবার কি হলো ওর? এই মেয়েদের মন বোঝা সত্যি টাফ। বলে গাড়িটা স্টার্ট দেয়। রেস্টুরেন্টে পৌঁছানোর পর সবাই হতবাক হয়ে যায়। পুরো রেস্টুরেন্টটি একেবারে ফাঁকা। তাদের পাঁচজনের পাশাপাশি কয়েকটা ওয়েন্ট্রেস ছাড়া আর কেউ নেই। একটু পর সবাই টেবিলে বসে। আব্দুল রহমান বিস্ময় সুরে বলে, অদ্ভুত, রেস্টুরেন্টে কি শুধু আমরাই, আর কেউ নেই? প্রকৃতপক্ষে কারণ পুরো রেস্টুরেন্টটি বুক করে রেখেছে। সঙ্গে যত ছেলে কর্মচারী ছিল সবাইকে একদিনের জন্য আরামদায়ক ছুটি দিয়েছে। অর্থাৎ কারণ চায় না তার বউকে অন্য কোনো পুরুষ দেখুক। মমতাজ একজন মেয়েকে হাতের ইশারা ডেকে এনে বলল, আজকে দিনে আর কোনো কাস্টমার নেই আপনাদের? ম্যাম, আজ রেস্টুরেন্ট বন্ধ ছিল, শুধু কারণ স্যার অনুরোধে আমরা ওপেন করেছি বলে মেয়েটি সম্মানসহ প্রস্থান করে। মমতাজ কারানে বলে, তুমি এত কিছু কেন করছো বাবা? অন্য কোথাও তো যেতে পারতাম। মায়ের রেস্টুরেন্টের খাবার মান সেরা, তাই আর কি। মমতাজ শেষে বলে, ও আচ্ছা বুঝলাম বাবা। একটু পর মাহিমা অবিরাম খাবার অর্ডার করতে থাকে। মমতাজ তীব্র স্বরে বলে, এত কিছু কেন অর্ডার করছিস? কারণ মৃদু হাসি দিয়ে বলে, দিক না মা, কারণ চৌধুরী ভালোবাসার গভীরতা তার ক্রেডিট কার্ডে সীমা দুটোই, কোনো রেস্ট্রিকশন নেই। ওরে কি ডায়লগ রে! জিও জি জি জি। মীরা চোখের ওপর হাত রেখে শুধালো, আবার শুরু হয়েছে। খাওয়ার শেষে মাহিমা আইসক্রিমের জন্য বায়না করে। কারণ সবার জন্য বাইরে থেকে আইসক্রিম নিয়ে আসলো, মীরার জন্য আনে না। মীরা মন খারাপ করে বলে, আমারটা কোথায়? কারণ হেসে বলে, তোমার ঠান্ডা লাগুক আমি তা চাই না, তাই তুমি শুধু আমার
দের খাওয়া দেখো। সবাই খেতে খেতে গাড়ির দিকে এগুতে থাকে। মীরার কারান পিছু পিছু হাঁটতে থাকে। সবার সামনে চলে যাওয়ার পর মীরা কারান হাত থেকে আইসক্রিমটা টেনে নিয়ে খাওয়া শুরু করে। কারণ হেসে বলে, এভাবে সাচ্চিনির মতো কেউ ছিনিয়ে নেয়? ঠান্ডা লাগবে জান। হ্যাঁ, এভাবে ছিনিয়ে নিতে হয় যখন স্বামীটা বধ হয়, তাই না? বলে মীরার হাত থেকে আইসক্রিমটা নিয়ে সেখানে মীরা কামড় দিয়েছিল সেখানে নিজের কামড় দেয়। এরপর মীরার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, সবাই এখানে আছে তাই, না হলে আইসক্রিমটা তোমার ঠোঁটে রেখে চেখে দেখতাম বেবি। শুনে মীরা লজ্জা পেয়ে দ্রুত পা চালিয়ে বাবা মায়ের পাশে গিয়ে চোখ দেয়। তারপর গাড়িতে বসে। কারণ মুচকি হেসে জিজ্ঞেস করে, ইলিজা, আজকে ট্রিটটা কেমন লাগলো? ইলিজা হ্যাপি তো? অনেক খুশি ভাইয়া, এমন একটা জিজু পেলে আর কি চাই। এর মধ্যে মীরা বলে, আমি ফুচকা খাবো না। মীরা, ওসব রাস্তার খাবার খাওয়া একদম উচিত নয়। না, আমি খাবো। রাস্তার পাশে ফুচকা কখনো খেয়ে দেখেননি তাই জানেন না। এবার খেয়ে দেখুন, অমৃতর মতো স্ট্রিট ফুড। একেবারে না, বললাম তো আমি খাবো। মমতাজ গম্ভীরভাবে বলে, বাচ্চাদের মতো কেন বায়না ধরছিস মিরু? মা অনেক দিন খাইনি প্লিজ। কারণ মৃদু হেসে বলে, আচ্ছা ঠিক আছে, ওয়েট কর, একটা কল করে আসছি। বলে গাড়ি থেকে নেমে একটু দূরে গিয়ে একজনকে ফোন দেয়। হ্যাঁ অন্তু, শোনো, কমল পার্কটা 10 মিনিটের মধ্যে খালি করে ফেলো। শুধু ফুচকা বিক্রেতা ছাড়া ওকে ছাড় হয়ে যাবে। সন্ধ্যা আবছা আলো ডুবে থাকা নির্জন পার্ক। মসে ধরা লোহার গেট আর ভাঙাচোরা বেঞ্চগুলো একপাশে রাখা। পার্কের এক কোণে দাঁড়িয়ে আছে ফুচকার একটি ভ্যান। তার ছোট্ট লাল আলোটি ঝিমিয়ে জ্বলছে। দূর থেকে ভেসে আসছে দোলনা চেনের খটখট আওয়াজ। কমল পার্কে ঢুকে চারোবার দেখে মমতাজ বলে উঠল, জায়গাটা যেন ভূতরে। এমন শুনশান পরিবেশে কিভাবে বসা যায়? কারণ মমতাজের কথা ভ্রুক্ষেপ না করে নির্লিপ্ত ভঙ্গিতে ফুচকা ভ্যানের দিকে এগিয়ে গেল। শান্ত স্বরে বলল, 1 প্লেট ফুচকা দিন। ভ্যানের বিক্রেতা মীরাকে দেখা মাত্র তার চোখ বিস্ময় প্রশস্ত হয়ে কপালের কাছাকাছি উঠল, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে মুখে কোনো রকম অভিব্যক্তি না এনে স্বাভাবিক ভঙ্গিতে ফুচকা বানাতে শুরু করলো। মৃদু নৈপুণ্য ফুচকা পরিবেশন করলো। মীরা এক কামড় খেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলল, জানিস মাহি, কতদিন পর ফুচকা খাচ্ছি। সেই পুরনো মজাটা আবার ফিরে পেয়েছি। কারণ মেলান হাসি দিয়ে মীরার দিকে তাকায়, তার খাওয়া উচ্ছ্বাসে নীরবে উপভোগ করতে থাকলো। মীরা হঠাৎ তড়িঘড়ি করে বলে উঠল, মামা আরেকটা দিন, বেশি করে ঝাল দেবেন। কারণ ফিসফিস করে বলল, আস্তে মীরা, উনি কোথাও পালিয়ে যাচ্ছে না। আর ঝাল খেতে খেতে শরীর খারাপ করো না। তাছাড়া এখন তো তোমাকে কিস করে শান্তা আর সুযোগ নেই। সবাই তো পাশে আছে। মীরা তার কথা পাত্তা না দিয়ে একটু ফুচকা মুখে পুরে বলল, আপনি এসবের স্বাদ বুঝবেন না। আরেকটা মুখে দিয়ে, দারুণ, একটা খেয়ে দেখুন না। কারণ একটু অবাক হয়ে তার দিকে তাকালো। মীরা হাত বাড়িয়ে কারণের মুখের সামনে একটা ফুচকা ধরে রাখলো। কারণ কামড় দেওয়ার জন্য হাঁ করতে মীরা নিজের মুখে ফুচকাটা পুরে দিয়ে হাসতে হাসতে বলল, আপনারও তো হাত আছে সিউ সাহেব। কারণ তার দিকে ঝুঁকে গিয়ে নেশালো বলল, এত বড় হাঁ করতে পারো? মীরা চোখ বড় বড় করে জবাব দেয়, কেন, ফুচকা তো এমন করে খেতে হয়। কারণ খুঁতখুত করে কেসে বলো, আচ্ছা এমনিই জিজ্ঞেস করলাম। বলে বাঁকা হাসি ধরে মীরার দিকে তাকালো। মীরা তার কথার কোনো ভ্রুক্ষেপ না করে ফুচকা খেয়ে মনোনিবেশ করলো। অর্থাৎ এ মুহূর্তে ফুচকা বাদে আশেপাশে কোনো ঘটনাই তার জন্য গুরুত্বপূর্ণ নয়। কিন্তু কারণ হাসতে হাসতে ফুচকা ভ্যানে বিক্রেতার দিকে চোখ করলে মুহূর্তে তার হাসি মলিন হয়ে গেল। সে দেখল বিক্রেতা মীরার দিকে আর চোখে তাকিয়ে আছে। দৃশ্যটা দেখে মাত্রই কানের রক্ত মাথায় চড়ে গেল। তার ক্ষোভ এতটা তীব্র হলো যে মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। রাগের দহন আর চোখ দুটোকে রক্ত জবার মতো লাল করে তুলল। কারণ নিজেকে কোনোভাবেই সংযত রাখতে না পেরে কাঠের ভ্যানের এক কোণে শক্ত করে চেপে ধরল। ক্রোধে চাপে সে অংশ মুহূর্তে ভেঙে তার হাতে চলে গেল। এদিকে আব্দুর রহমানের চোখ বিক্রেতা আচরণ আটকে গেল। তিনি স্পষ্ট দেখতে পেলেন লোকটি
তীক্ষ্ণ দৃষ্টিতে বারবার মীরার দিকে তাকাচ্ছে। আব্দুল রহমান দ্রুত মীরার কাছে এসে বলেন, মা তুমি এদিকে আয়, আর শোন, এখানে বাসা যাওয়া ভালো। সামান্য গলা উঁচিয়ে, কারণ বাবা চলো, আর দেরি করো না। কারণ রাগে ভিতরে ভিতরে ফেটে যাচ্ছে, তবু মুখে প্রশস্তি আভা এনে বলো, হ্যাঁ চলুন বাবা। কিন্তু বাসায় ফিরেও ক্রোধ আক্রোশ তাকে ভিতর থেকে ক্ষতবিক্ষত করে তুলল। বারবার মাথার চুল পিছনে ঠেলে নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু মনে হচ্ছে প্রতিটা শ্বাস তার রাগকে আরও বাড়িয়ে তুলছে। মীরা ফ্রেশ হয়ে এসে বলল, ঘুমাবে না? কারণ একটু চুপ থেকে নিজেকে সামাল দিয়ে শান্ত স্বরে বলল, তুমি ঘুমাও। কিন্তু কিছুক্ষণ পর আবার ডেকে উঠল মীরা। মীরা বিরক্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, এবার কি? কারণ গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমার ভীষণ অস্থির লাগছে, একটু চুমু দাও। মীরা ভুরু কুঁচকে বিছানা দিকে পা বাড়াতে কান অনুনয় করে বলল, মীরা প্লিজ। মীরা পিছনে ফিরে তাকে ধীর কণ্ঠে বলল, আমি ঘুমাতে যাচ্ছি। কথা শেষ হতে না হতে কারণ হঠাৎ মীরার হাত ধরে টান দিয়ে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নেয়। মীরা বিরক্ত গলায় বলে, আমার কিন্তু অসহ্য লাগছে, লাগুক। তারপরে আলতো করে মীরার কপালে চুমু দেয়, পুনরায় জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলে, আজ তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, প্লিজ মীরা, না করো না। মীরা তার বাঁধন থেকে নিজেকে মুক্ত করে বলবে, শুভরাত্রি। তারপর কারণের আবেদনকে উপেক্ষা করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। প্রভাতে শান্ত পরিবেশ, আচমকা কলিং বেলের শব্দ ভেঙে যায়। মীরা দরজা খুলে অবাক হয়ে দেখে আগের দিনে সে ফুচকা বিক্রেতা দাঁড়িয়ে আছে, তার চোখে কালো চশমা। মীরা বিস্মিত স্বর জিজ্ঞেস করে, আরে আপনি এখানে কেন? সিকিউরিটি গার্ড মীরার দিক চোখ না তুলে বলে, ম্যাম উনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। তার কথা শেষ হওয়ার আগে ফুচকা বিক্রেতা হঠাৎ মীরার পায়ে পড়ে অজরে কান্না শুরু করে। মীরা হতবাক হয়ে বলে, আরে আরে আপনি এ কী করছেন? ফুচকা বিক্রেতা কাপা গলায় কেঁদে বলে, আপা আমারে ক্ষমা কইরা দেন, অনেক বড় ভুল কইরা ফেলছি। মীরা ভুরু কুচকে বলে, কিসের ভুল? আরে আগে উঠুন, ভিতরে এসে বসুন। লোকটি মাথা ঝাঁকে বলে, না আপা, আগে আমারে ক্ষমা করেন, আমি চোখ হারাইছি, আর কিছুই হারাতে চাই না। মীরা হকচকিয়ে যায়, বলে, চোখ হারিয়েছেন মানে? ঠিক তখনই কারণের ভারী কণ্ঠ শোনা যায় সিঁড়ির দিক থেকে। মীরা ঘাড় ঘুরিয়ে কারণের দিকে তাকিয়ে বলে, দেখুন না লোকটা কেমন অদ্ভুত কথা বলছে। কারণ শান্ত স্বরে বলে, ঠিক আছে আমি দেখছি, তুমি ভিতরে যাও। মীরা রোশন ঘরে যেতে যেতে বিড়বিড় করে, লোকটা কি পাগল নাকি? কিন্তু কাল তো ঠিকঠাকই মনে হয়েছিল। ড্রয়িং রুমে সোফায় বসে আব্দুল রহমান চুপচাপ সব কিছু লক্ষ্য করছিল। চায়ের কাপ হাতে নিয়ে বাঁকা হাসি ফুটে উঠল। এটা তো প্রাপ্য শাস্তি। কারণ দরজার দিকে পা বাড়িয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল, যেন বাইরের কোনো শব্দ ভিতরে প্রবেশ না করতে পারে। পরদিন শহর জুড়ে এরকম শোরগোল বেঁধে গেল। সমস্ত সংবাদ মাধ্যমে একটাই খবর বারবার প্রচারিত হতে লাগলো, ব্রেকিং নিউজ, শহরের নদীর পাড়ে এমন একটি বিধ্বস্ত পাওয়া গেছে যার চেহারা অবধি শনাক্ত করা যাচ্ছে না। তদন্ত ভার পড়েছে কারানের চাচা ডিআইজি ইশাকের উপরে। ইশাক নদীর পাড়ে পৌঁছে বিকৃত অবস্থা দেখে নাকে রুমাল চেপে ধরল। পাশে থাকা আমান হোসেন বলে উঠে, স্যার মাস্ক পরে নিন। ইশাক মাস্ক পরতে পরতে চোখ ছোট করে বলে, এখন পর্যন্ত কি কি জানতে পেরেছ? আমার স্তব্ধ গলায় বলে, স্যার লোকটি কমল পার্কে ফুচকা বিক্রেতা ছিল, তবে তার চেহারা এতটা বিকৃত যে শনাক্ত প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। চোখগুলো উপড়ে ফেলা হয়েছে, বাম হাতের আঙ্গুলগুলো থেতলে দেওয়া হয়েছে, আর ডান পাশের আঙ্গুলগুলো সম্পূর্ণ কেটে নেওয়া হয়েছে। ইশাক এক পলক দিকে তাকিয়ে নীরবে শ্বাস নিলে আমান কথা চালিয়ে যায়, পুরো শরীর দেখে বোঝা যাচ্ছে কোনো হিংস্র প্রাণী কিংবা মানুষরূপী যেন খুবলে খুবলে মাংস খেয়েছে। নৃশংসতা পুনরায় উদাহরণ স্যার। ইশাক গভীর চিন্তায় নিমগ্ন হয়ে বলে, এটা শুধু হত্যাকাণ্ড নয়, এখানে কোনো মস্তিষ্ক, কোনো পরিকল্পনা কাজ করেছে। সঠিক তদন্ত ছাড়া এই নাটকীয় ঘটনার কারণ জানা অসম্ভব।